বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। গতকালই আমরা খবরে দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলের কাছে সংশোধিত ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজকে হঠাৎই বিহারের এই সংশোধিত ভোটার তালিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেন বিহার রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি জানিয়ে দেন যে তিনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তার যে থাকার কথা, সেই আইডি নাম্বার থেকে তিনি যখন তার ভোটার লিস্টে বা অনলাইনে যখন তিনি তার নামটা খুঁজতে যাচ্ছেন তখন তিনি দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পরে রীতিমতো তিনি সাংবাদিকদের কাছে এলেন এবং সাংবাদিকদের কাছে তিনি রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিষয়টি সকলের সামনে নিয়ে এলেন। বিহারের নতুন ভোটার তালিকা নিয়ে এবার বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমারই নাম তো নেই ভোটার তালিকায়, আমি কি করে ভোটে লড়ব? কি আশ্চর্য! অতিরিক্ত বলার প্রয়োজন নেই যে তার এই দাবির সঙ্গে সঙ্গেই বিহার তো বটেই, গোটা দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী বলেন, শুক্রবার নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে তার নামই নেই। পাটনায় সাংবাদিকদের সামনে বলেন, তিনি বিশেষ সংশোধনী অভিযানের সময় গণনা ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তার নামই নেই ভোটার হিসাবে। তার প্রশ্ন, এখন আমি কি করে আসন্ন বিধানসভা নির্বাচন লড়াই করি? তেজস্বীর বিস্ফোরক অভিযোগ, এপিক নাম্বার ও নাম দিয়ে খুঁজেও অনলাইনে তার নামের হদিশ মিলছে না। বুথ লেভেল অফিসার ব্যক্তিগতভাবে আমার ফর্ম সংগ্রহ করেছিলেন, তা সত্ত্বেও তার নাম খসড়া তালিকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তেজস্বী যাদব। লালু পুত্রের অভিযোগ, প্রতিটা বিধানসভা ক্ষেত্রে অন্তত 20 থেকে 30,000 নাম বাদ গিয়েছে। মোট 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অর্থ হচ্ছে 8.5% ভোটারের নাম নেই। কিন্তু যখন ভোটার তালিকা আমাদের কাছে দেওয়া হলো তাতে দেখা গেল নির্বাচন কমিশন চালাকি করে কোনো ভোটারের ঠিকানা, বুথ নাম্বার এবং এপিক নাম্বার দেয়নি। ফলে আমরা খুঁজেই পাচ্ছি না যে আমাদের নাম তালিকায় আছে না কেটে দেওয়া হয়েছে, বলেন তেজস্বী যাদবের অভিযোগ জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। কমিশনের দাবি খণ্ডন করতে পাল্টা একটি তালিকা প্রকাশ করে দিয়েছে, তেজস্বী যাদবের নাম রয়েছে। কমিশন বলেছে তার ক্রমিক নম্বর 416, হাউস নম্বর 10, এপিক নম্বর দিয়ে দিয়েছে কমিশন। কমিশনের দাবি, তেজস্বী যাদবের তার পুরোনো এপিক নম্বর দিয়ে খুঁজেছেন নিশ্চয়ই, সে কারণে তিনি বিস্তারিত তথ্য পাননি। এই কথাটা আসার পরে যে সমস্যা যেটা হয়েছে যে এপিক নাম্বার তো দিয়ে তিনি খুঁজেছেন, এটা সত্য কথা, কিন্তু যেটা হচ্ছে বিষয়টি যে সমস্যাটা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে যে নাম্বারে তিনি অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারে তিনি কেন পেলেন না সেটাই বড় কথা। অনলাইনে কেন পাচ্ছেন না সেটা বড় কথা। একই সঙ্গে তেজস্বী যাদব এটাও বলেছেন যে আমার নামের শুধু আমার নাম্বার ঠিক আছে তা নয়, আমার সঙ্গে যারা কাজ করে এমনও কিছু লোকের নাম বাদ গেছে। এই কমিশন যে দাবি করেছেন, তেজস্বী দাবি খারিজ করে কমিশন জানিয়েছে ক্রমিক নাম্বার 416-তে তেজস্বীর নাম রয়েছে, তাই তেজস্বীর দাবিকে মিথ্যা বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নাম্বার RAB 0456228। অন্যদিকে সাংবাদিক বৈঠকে তেজস্বী নিজেই জানান তার ভোটার আইডি কার্ডের থাকা এপিক নাম্বারটি হল RAB 2916120। এই যে এটা হয়েছে তালিকায় বাদ পড়েছে এবং কোন কোন জায়গায় কত বাদ পড়েছে যদি আপনারা শুনে নেন। এসআই পর্বে আগে 2024 সালের লোকসভা নির্বাচনে বিহার ভোটের তালিকায় প্রায় 7,90,00,000 লোকের নাম ছিল। এসআইআর পর্বের পর তা কমে দাঁড়িয়েছে 7,24,00,000 নেমে এসেছে।
কমিশনের তরফে তা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে রাজধানী পাটনায় বাদ পড়া ভোটারের সর্বোচ্চ সংখ্যা 3,95,000। এছাড়া মধুবনীতে 3,52,000, পূর্ব চম্পারণে 3,16,000, গোপালগঞ্জ জেলায় 3,10,000 নাম বাদ পড়েছে। তবে এই সমীক্ষা নিয়ে বিতর্ক থেমে নেই। বিরোধীদের অভিযোগ কমিশন বিজেপির কথায় ভোট চুরি করেছে। তাই কমিশন ভোটাধিকার যাচাইয়ের জন্য যে সমস্ত নথি চেয়েছে তালিকায় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতো সহজলভ্য কিছু নেই। তেজস্বী যাদব অভিযোগ করেছেন যে কমিশন 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। 65,64,000। কমিশন কি বাদ পড়া মানুষদের নোটিশ দিয়েছিল? বাদ পড়া মানুষদের নোটিশ দিয়েছিল? তাদের সময় দেওয়া হয়েছিল? খসড়া তালিকা থেকে স্পষ্ট কমিশন নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে। আমি কমিশনের কাছে জানতে চাই কেন তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তিনি দাবি করেছে। যদিও 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত যাদের নাম বাদ গেছে তারা আবেদন করতে পারবে, তার পরিপ্রেক্ষিতে নতুন একটা ভোটার লিস্ট আবার তৈরি হবে। যদি এখানে গুরুতর অভিযোগটা হচ্ছে যে এই যে ভোটার লিস্ট খসড়া তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় কারো পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া নেই বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তেজস্বী যাদব। অন্যদিকে আজকে রাহুল গান্ধী গুরুতর অভিযোগটা করেছেন। তিনি বলেছেন নির্বাচন কমিশন মৃত। নির্বাচন কমিশন মৃত নয়, নির্বাচন সিস্টেমটাই মৃত হয়ে গেছে। ভারতবর্ষের নির্বাচন সিস্টেম মৃত হয়ে গেছে বলে রাহুল গান্ধী আজকে দিল্লিতে অভিযোগ করেছেন একটি সেমিনারে অংশ নিয়ে। তিনি বলেছেন যে যে নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই আমরা দেখতে পাচ্ছি যে বিগত লোকসভা নির্বাচনে 15 থেকে 20টা আসনে রিগিং করা হয়েছিল। রিগিংয়ের মাধ্যমে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনা হয়েছে। এই গুরুতর অভিযোগটা তুলেছেন রাহুল গান্ধী স্বয়ং। আজকে রাহুল গান্ধী যে ভাষায় যে ভঙ্গিতে তিনি আজকে একটি কংগ্রেসের এক আইনজীবীদের কাছে একটা বক্তব্য রেখেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং রাহুল গান্ধী যে ভাষায় তিনি বলেছেন এবং বলাটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে যথেষ্ট গুরুত্ব ছিল এবং আমরা সেটা লক্ষ্য করে দেখেছি। রাহুল গান্ধী আজকে যা বলেছে, তিনি বলেছেন দেশের ভোট ব্যবস্থা মৃত, অর্থাৎ দেশের যে নির্বাচনী সিস্টেম সেটা মৃত হয়ে গেছে। আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে। শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে 2024 সালে লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন তিনি। অভিযোগের সুরে বলেন কারচুপি হয়েছিল সেই নির্বাচনে। গত লোকসভা নির্বাচনে কার্যত অপ্রত্যাশিত ফল করেছিল ইন্ডিয়া জোট। এক্সিট পোলে যা ইঙ্গিত মিলেছিল ফলাফলে তার প্রতিচ্ছবি ধরা পড়েনি। বিরোধী জোট টক্কর দিয়েছিল এনডিএকে। সেই পরিপ্রেক্ষিতে রাহুলের অভিযোগ, আমরা আগামী কয়েকদিনের মধ্যে প্রমাণ করে দেখাবো কেমন করে একটি লোকসভা নির্বাচনকে পুরোপুরি সাজানো যায় এবং কিভাবে তা করা হয়েছে। তার সাফ বক্তব্য, ভারতের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে রাহুল বলেন ভারতের প্রধানমন্ত্রী এবং তার সরকার এখন খুব অল্প সংখ্যাগরিষ্ঠতার উপরে দাঁড়িয়ে রয়েছেন। মাত্র 15টি আসনে কারচুপি না হলে তিনি আর প্রধানমন্ত্রী হতেন না। এই প্রেক্ষিতে রাহুল বলেন ভারতের নির্বাচন ব্যবস্থা আসলে মৃত। আমরা দেখতে পাচ্ছি কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তার দাবি খুব শীঘ্রই দেশবাসীর সামনে সমস্ত তথ্য প্রমাণ তিনি পেশ করবেন। রাহুল গান্ধী কি তথ্য প্রমাণ পেশ করবেন সেটা না জানা গেলেও একটা জিনিস স্পষ্ট, বিহারের এসআইআর নিয়ে যেভাবে 65 লক্ষ মানুষের নাম 65,64,000 মানুষের নাম বাদ দিয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা দিয়েছে নির্বাচন কমিশন কোথাও একটা পক্ষপাতিত্বমূলক কাজ করছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং নির্বাচনে বাদ যেতে পারে, কিন্তু বাদ যাবে কেন? তরুণ ভোটাররা উঠে এসছে, তারা কোথায় গেল? 2024 লোকসভা নির্বাচনে যে ভোটার তালিকা দিয়ে ভোট করা হয়েছিল 7,90,00,000 ভোটার ছিল, সেখান থেকে কি করে এক ধাক্কায় 65 লক্ষ ভোটার কমে যায়? এই প্রশ্নের উত্তর কি দেবেন নরেন্দ্র মোদী কিংবা নির্বাচন কমিশন? কারণ এই 5 মাসে তো যুব সম্প্রদায়ের উত্থান ঘটেছে, 18 বা তরুণ সমাজের ছেলেমেয়েদের উত্থান ঘটেছে। তাহলে 65 লক্ষ ভোটারের নাম কিভাবে বাদ গেল? এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। অন্যদিকে যে কথাটা এতদিন ধরে মধ্যপ্রদেশ নিয়ে বলেছেন,
মহারাষ্ট্র নিয়ে বলেছেন রাহুল গান্ধী আবারও বলছেন যে আমি কয়েক দিনের মধ্যে দেখবেন এমন একটা তথ্য সামনে আনব যাতে সমগ্র নির্বাচনী ব্যবস্থাটা নির্বাচন কমিশনই হাওয়া হয়ে যাবে। এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। যদিও রাজনাথ সিং পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুলকে বলেছেন যে যদি আপনার কাছে তথ্য থাকে আপনি পেশ করুন, দেখা যাক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই কথা রাজনাথ সিং বলেছেন। এখন ব্যাপার হচ্ছে রাহুল গান্ধীর মতো নেতা যিনি সাংবিধানিক পোস্টে বসে আছেন, একটা সংবিধানের গুরুত্বপূর্ণ দায়িত্বে, মানে সাংবিধানিক পোস্টে অর্থাৎ বিরোধী দলনেতা, দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, সেই সূত্রে তার বক্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে এবং গুরুত্ব থাকা উচিত। এবং তিনি যখন কথাটি বলছেন তখন তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এটা আমরা ধরে নেব। সুতরাং রাহুল গান্ধীর এই বক্তব্যকে মান্যতা আমাদের দিতেই হবে। এবং এটাও ঠিক, যদি রাহুল গান্ধী এমন কিছু তথ্য প্রমাণ সামনে এনে দেখাতে পারেন যে 2024 লোকসভা নির্বাচনে রিগিং হয়েছিল এবং মানে রিগিংয়ের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছে, এই তথ্য প্রমাণটা যদি সামনে আনতে পারেন তাহলে মনে রাখবেন সত্যিই ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা বড় ভূমিকম্প হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে